This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। আবারও গ্রেপ্তার পাক গুপ্তচর। হরিয়ানা থেকে গ্রেপ্তার পাক গুপ্তচর দেবেন্দ্র সিং 2024 নভেম্বরে কর্তারপুর করিডোর হয়ে পাকিস্তানে গিয়েছিল বছর 25-এর দেবেন্দ্র। সেখানে গিয়ে দেখা করে পাকিস্তানের এক ইন্টেলিজেন্স অফিসারের সঙ্গে হানি ট্র্যাপে পা দিয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তিতে রাজি হয় সে। আর কি জানতে পারা যাচ্ছে এই পাক গুপ্তচর সম্পর্কে, ভারত সম্পর্কে কি তথ্য সে জোগাড় করে ফেলেছিল জানবো। আমাদের সঙ্গে আমার সহকর্মী রক্তিম রয়েছেন টেলিফোন লাইনে। রক্তিম, দেখো 2024-এ কর্তারপুর থেকে কিন্তু এই দেবেন্দ্র সিং কিন্তু এই দেশ থেকে পাকিস্তানে গিয়েছিল এবং পাকিস্তানে গিয়ে প্রাথমিকভাবে যেটা শোনা যাচ্ছে সেখানে হানি ট্র্যাপে জড়িয়ে পড়েছিল এবং হানি ট্র্যাপে জড়িয়ে পড়ার পর তাকে মোটামুটি তাকে বলা হয় যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে হবে এবং সেখানে পাক ইন্টেলিজেন্সের অফিসে এক উচ্চপদস্থ আধিকারিকের সাথে পরিচয় হয় এবং তারপর তিনি গত 1 বছর ধরে এই হানি ট্র্যাপে এই গুপ্তচর বৃত্তি করছিলেন ভারতে এবং হরিয়ানার কৈথালেতে তিনি গ্রেফতার হয়েছে মাত্র 26 বছর বয়স। আর এর মধ্যেই কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু এই দেবেন্দ্র সিং কিন্তু গিয়েছিল বলে ইন্টেলিজেন্সের খবর এবং কোথায় কোথায় গিয়েছিল, কি করেছে, কাদের সঙ্গে যোগাযোগ নিয়েছে, কার থেকে ইনফরমেশন নিয়েছে, কি ইনফরমেশন নিয়েছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। রক্তিম, অনেক ধন্যবাদ। একদিকে এই মুহূর্তে যে ইনফরমেশন আপনারা পাচ্ছিলেন, কোথাও পাক গুপ্তচর তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আর কাশ্মীরে সেখানে যৌথ বাহিনীর তল্লাশি চলছে, টানা তল্লাশি। আপনাদেরকে জানিয়ে রাখি, কাশ্মীরে 3 দিনে জঙ্গি নিকেশ, আরো 11 জনের খোঁজে চলছে তল্লাশি। 8 জন স্থানীয় সহ 11 জনের খোঁজে উপত্যকার বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি যৌথ বাহিনী। অন্যদিকে পাকিস্তানের কি থরহরিকম্প দশা আপনাদের বলি। গভীর রাতে যখনই আমাদের কোনো ফোন আসে আমরা প্রথমেই তো টেনশন কাজ করে, সেরকমই হয়েছিল। 9 মে রাতে ঘুমোচ্ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জানি না নিশ্চিন্তের ঘুম কিনা। রাত 2:30টার সময় ফোন আসে পাক সেনাপ্রধান আসিফ মুনিরের কাছ থেকে এবং সেই ফোন আসার পর খুব স্বাভাবিকভাবে এত গভীর রাতে ফোন, সেই ফোনে কি বার্তা আসলো, সেই ফোনে পাক সেনাপ্রধান তিনি বলেন যে ভারতের একের পর এক মিসাইল হামলা, নূর খান এয়ারবেসে ভারত ব্যালিস্টিক মিসাইল হামলা করে। শাহবাজকে ফোন করে সে কথা জানান পাক সেনাপ্রধান আসিফ মুনির খান। পাক সেনাকর্তাদের সঙ্গে বৈঠকে শাহবাজের বক্তব্য প্রকাশ্যে চলে আসে, আসুন একবার শুনি। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सईद आसिफ मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। শুনলেন আপনারা, পরতে পরতে প্রত্যেকটা বাক্যে এক প্রকার স্বীকার করে নেওয়া কি হয়েছে। না স্বীকার করে তো কোনো উপায় নেই, তার কারণ যে আচরণ ভারতের প্রতি তারা দেখিয়েছেন এখনো আমরা আপনি আজ্ঞে করছি তার প্রত্যাঘাত এসেছে এবং তারা টের পাচ্ছেন। আমার সহকর্মী সিজার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিউজ ডেস্কে। সিজার, এই যে ফোন এবং স্বীকার করে নেওয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে অনন্য উপায় হয়েই তো এটা করা, কি করবে আর? দেখো, একদমই, কারণ পাকিস্তান এই অপারেশনের পরবর্তীতে যেটা দাবি করেছিল যে তাদের সেইভাবে কোনো ধরনের মিলিটারি হার্ডওয়্যার বা তাদের কোনো ধরনের সামরিক দিক থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই ভিডিওটা প্রকাশ্যে আসার পর এটা কিন্তু একদমই স্পষ্ট যে কোথাও শাহবাজ শরীফ তিনি নিজে কিন্তু স্বীকার করে নিচ্ছেন পাক সেনাকর্তাদের সঙ্গে ঘরোয়া বৈঠকে আসিফ মুনিরের এই ফোনের কথা এবং তার সঙ্গে সঙ্গে যে ক্ষয়ক্ষতি হয়েছে নূর খান এয়ারবেস সহ একাধিক এয়ারবেসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা স্বীকার করে নিচ্ছেন। অর্থাৎ কোথাও যে পাকিস্তান গোটা ক্ষয়ক্ষতি লুকোনোর চেষ্টা করছিল সেটা যেমন একদিকে স্পষ্ট এবং তার পাশাপাশি ভারতীয় গোয়েন্দাদের হাতে আরও একটা ডকুমেন্টস এসছে যে সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদের জেনারেল হেডকোয়ার্টার্স, সেনার জেনারেল হেডকোয়ার্টার্স থেকে একটি টেন্ডার ফ্লোট করা হয়েছে। সেখানে পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসের রিকনস্ট্রাকশনের টেন্ডার দেওয়া হয়েছে। অর্থাৎ এটা থেকেও আরও স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এবং যেটা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে পাকিস্তান।
ধন্যবাদ সিজার। আমার সহকর্মী সিজার এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। কর্নেল চৌধুরী, শুভজিৎ বলছি নিউজ ডেস্ক থেকে। আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে সত্য আমরা জানি যতটাই প্রকট হয় তাকে লুকিয়ে রাখা যায় না, গোপন রাখা যায় না। পাকিস্তান হয়তো চেষ্টা করেছিল, আমি জানি না সেটাকে চালাকি না বোকামি বলবো, কিন্তু ভারত যেভাবে আঘাত এনেছে সততার সঙ্গে পাকিস্তান পারেনি, ফলে স্বীকার করতে হচ্ছে। এরপরেও কি তারা দুঃসাহস দেখানোর কথা ভাববেন ভারতের প্রতি? আপনার কি মনে হয়? শুভজিৎ বাবু, আপনি ঠিক বলেছেন। আমরা প্রথমেই এই পাক প্রধানমন্ত্রীকে রাত্রিরে ঘুম থেকে তুলে দেবার জন্য আমরা প্রথমেই ওনার ঘুমের বিঘ্নতা ঘটাবার জন্য আমরা দুঃখিত। ওনাদের সেনা প্রধান মুনির বলেছে ঘুম থেকে তুলে দিয়েছে এবং একদিকে বিশ্বের কাছে বলে দিল যে ভারত 11টা এয়ারফোর্স বেস প্রায় ওদের শেষ করে দিচ্ছে। এটা প্রথম। সেকেন্ডলি, এটা হয়েছিল কিরকম ভাবে? এটা হয়েছিল অনেকে আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই, আমাদের ডিআরডিওর দুটো ড্রোন আছে। একটার নাম হচ্ছে লক্ষ্য অথবা লাক্ষ্যা, আর একটার নাম ছিল বানসি জেট 40। এই দুটো ড্রোন, একটা এই লক্ষ্য 700 কিলোমিটার পার আওয়ারে চলে, আর এই যে বানসি জেট 40, এখন আমি জানি অনেকে গুগল করা শুরু করবে, নিশ্চিত ভাবে করুন। এই বানসি জেট 40 এটা 750 কিলোমিটার পার আওয়ার চলে। এই যে নতুন ওয়ার ডক্টরিন ইন্ডিয়ান এয়ারফোর্স করলো, কমপ্লিট ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর ডিসেপশন, এই কয়েকটা ড্রোন উড়িয়ে দেওয়া হলো আকাশে। পাকিস্তান এয়ারফোর্স বেসে 700 কিলোমিটার পার আওয়ারে ঢুকলো এবং যে MiG-29 আর সুখোই যখন একটা পাক শত্রু এয়ার স্পেসে ঢোকে, যেসব সিগন্যাল রাডারে দেয় একইভাবে এই ড্রোনগুলো সে সিগন্যাল, এবং এগুলো মরিচ, সেই রামায়ণের মরিচের মতন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 এবং IL আর একটা 80 AQS আছে, যেটা আমরা এখনো বারবার আপনাদের সামনে আনিনি। এই দুটো চীনের এয়ার ডিফেন্স সিস্টেম এবং পাক এয়ারফোর্স কমপ্লিটলি এই দুটো ড্রোনের পেছনে অন্যদিকে নিয়ে চলে গেল। এইটাকে মরিচ বলি বিকজ এটা কমপ্লিট ডিসেপশন টেকনোলজি, এবং এই কথাটা হয়তো আপাতত কোনো মেইনস্ট্রিম মিডিয়া আসেনি। এই ডিসেপশন করার পরেই কিন্তু ব্রহ্মোস এবং যে আমাদের ফাইটার গেছিল এবং 11টা এয়ারফোর্স বেস এত ভারতের এত ব্রহ্মাস্ত্র দেখে আমি জানি না তারা তিনি কি করে নিশ্চিন্তে, বোধহয় নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন না, কারণ রাতে ঘুম ভেঙে গিয়েছে। মনে রাখতে হবে যে নিউটন নামের এক ভদ্রলোক ছিলেন যিনি বলেছিলেন প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, ফলে ক্রিয়া তারা যেরকম করেছেন প্রতিক্রিয়া জানানোর জন্য ভারত প্রস্তুত। ভবিষ্যতে যেন তারা এই সাহস না দেখান, আশা করি শুভবুদ্ধি জাগ্রত হবে। কি বলেন? একদম, আমার মনে হয় যা ধাক্কা খেয়েছে ইতিমধ্যে চীনের শেয়ার দেখেছি 9 to 10% ইন্টারন্যাশনাল ডাও জোন্সে পড়ে গেছে, এবং পাকিস্তান প্রুভ করে দিয়েছে যে সব আর্মামেন্ট অস্ত্র। একদমই তাই, একদমই, আপনি আমাদের সঙ্গে থাকুন। কর্নেল চৌধুরী, আমরা বলি না যে ছবি কথা বলে, এক্ষেত্রে পাকিস্তানের সাংবাদিক নিজেই সেটা দেখিয়ে দিলেন, আমাদের বলার কোনো আর দরকার নেই। আমরা এর আগেও দেখেছি যে পাকিস্তানের সাংসদ তিনি প্রায় কেঁদে ফেলেছেন, যিনি খবর পড়ছেন তিনিও প্রায় কেঁদে ফেলেছেন, কাকুতি মিনতি অবস্থা। কিন্তু যারা দেশের একেবারে সর্বোচ্চ জায়গায় বসে আছে, যাদের নিজেদের কোনো ঠিক নেই, তারা এগুলো বুঝতে পারছেন না। এরপরেও যদি কোনো রকম আঘাত তারা করে, তখন কি পরিণতি হবে? কর্নেল চৌধুরী, আপনি একদম ঠিক বলেছেন। সত্যকে কোনোদিন লুকিয়ে রাখা যায় না, নিশ্চিতভাবে সেটা আসবে। শুধু পাকিস্তান দেখাচ্ছে না, মিজাজ ভিশন একটা চাইনিজ ফার্ম, স্যাটেলাইট ফার্ম, তারা সরকারি নয়, প্রাইভেট চাইনিজ ফার্ম, তারা কিন্তু ইতিমধ্যে এই সমস্তটা 11টা এয়ারফোর্স বেসের ছবি কিন্তু গণমাধ্যমে নিয়ে এসছে। আর একটা বলছি, ইসরো ছেড়ে কাওয়া স্পেস ভিশন, আমাদের ভারতবর্ষ কাওয়া স্পেস ভিশন, তারা এই স্পেস স্যাটেলাইটের মাধ্যম দিয়ে এই বিভিন্ন জায়গা যেখানে ভারত প্রহার করেছে, ব্রহ্মাস্ত্র ফেলেছে, আমাদের বিভিন্ন এয়ারফোর্স জেট রাফায়েলের স্কাল্প অথবা হ্যামার গেছে, অথবা নূর জায়গায় নূর এয়ারফোর্স বেসে